কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের সব কাজ কেড়ে নিচ্ছে, নাকি প্রযুক্তির এমন অভিনব ব্যবহার আমাদের জন্য নতুন সব কাজের সুযোগ তৈরি করছে? তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের ক্ষেত্রে যে প্রতিযোগিতা সৃষ্টি করছে, তা থেকে বাঁচার এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলার কোনো উপায় আছে কি? কৃত্রিম বুদ্ধিমত্তার নানান ব্যবহার নিয়ে শিফটের আজকের আয়োজন। কেনিয়ার রাজধানী নাইরোবির টনি ইলিয়াসকে বলা হয় ঘোস্ট রাইটার। সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য লেখালেখি করেন তিনি। এখন পর্যন্ত এমন 700টি নিবন্ধ লিখেছেন। আর এভাবেই জীবিকা উপার্জন করতেন টনি ইলিয়াস। কিন্তু তারপরে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চ্যাটজিপিটি। সবকিছু হঠাৎ করে শেষ হয়ে গেল। আপনি হয়তো ভাবছিলেন পরের সপ্তাহে বা পরের মাসে আমি এতগুলো কাজ করব বা এত টাকা উপার্জন করব, কিন্তু তখনই চ্যাটজিপিটি আসলো আর সমস্ত পরিকল্পনা নতুন করে সাজাতে হলো। চ্যাটজিপিটি এবং এই প্রযুক্তির নানামাত্রিক ব্যবহারে ঘোস্ট রাইটারদের ব্যবসা একেবারে ধ্বংস হয়ে গেছে। অবশ্য টনির অনেক সহকর্মী যখন ভাবছেন যে তাদের কর্মজীবনের শেষ হয়ে আসছে, টনি তখন নতুন সুযোগ দেখতে পাচ্ছেন। এআই আমাদের চোখ খুলে দিয়েছে। আজকে আপনি যে কাজ করে জীবিকা উপার্জন করেন তা করে বেশ মজা পাচ্ছেন, কিন্তু আগামীকাল কি হবে আপনি তা জানেন না। তাই আপনাকে হতে হবে বহুমুখী দক্ষতার অধিকারী, যেন আপনি বুঝতে পারেন এটা শুধু এই কাজ করতে পারে, এর ক্ষমতা এই পর্যন্তই, এবং আপনি মানুষ হিসেবে এর চেয়ে আরো অনেক বেশি কিছু করতে পারেন। আসলে আমি কিন্তু ইতিবাচক ভাবনাই বলি। নিজের কর্মক্ষেত্রে এত বিশাল পরিবর্তন হওয়া সত্ত্বেও এইভাবে ভাবতে পারছেন তিনি। সত্যি বলতে নিজ কর্মক্ষেত্রে এআই এর সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করতে আপনার অনেক কিছু করার আছে। চলুন জেনে নেই। আপনার কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে, তাহলে আপনার এই বিষয়ে জানা প্রয়োজন। এই সিস্টেমটি কিভাবে কাজ করে এটি ব্যবহার করতে শেখার দক্ষতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই এআই মডেলগুলো আয়ত্ত করলে আপনার অনেক সময় বাঁচবে, যা আপনি আরো বেশি সৃজনশীল কাজে ব্যয় করতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সেরা প্রযুক্তিগুলোর ব্যবহার শিখে আপনি এগিয়ে যেতে পারবেন এবং এগুলোর কার্যকারিতা অনেক। আপনি খুব ভালো অবস্থানে থাকতে পারবেন। You will be in a very good position. পূর্বশর্ত হলো প্রোগ্রামিং এর ভাষা শেখা, বিশেষ করে পাইথন, যা কিনা এআই মডেলের ভিত্তি। চ্যাটজিপিটি কোড লিখতে পারে, কিন্তু You have to have the ability to কোডটি ঠিকভাবে লেখা আছে কিনা তা যাচাই করার দক্ষতা আপনার থাকতে হবে, সেটাই গুরুত্বপূর্ণ। চ্যাটজিপিটি যদি আপনার জন্য একগাদা টেক্সট লিখে দেয়, সেখানেও ভুল থাকে, তথ্যগত ভুল। কোডের ক্ষেত্রেও এমনটি হতে পারে। mistakes there, factual mistakes. The same thing can happen with code. ক্লাউড আর্কিটেকচার বিষয়ক প্রোগ্রামারদের চাহিদা থাকবে বেশি। তাদের কাজ হলো বাইরের সার্ভারে চালু থাকা এআই কে প্রতিষ্ঠানের বিদ্যমান ব্যবস্থার সাথে সমন্বিত করা। যারা প্রম্পট প্রকৌশলী, তাদের চাহিদাও এখন অনেক বেশি। প্রম্পট হলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেওয়ার নির্দেশনা এবং প্রত্যাশিত ফলাফল পাওয়ার বিষয়টি নিয়েই এক শিল্প। দীর্ঘমেয়াদে অবশ্য এসব কাজের চাহিদা কমতে পারে, কারণ ব্যবহারকারীদের প্রয়োজন বোঝার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো আরো দক্ষ হয়ে উঠছে। এটি প্রায় সব কাজের ধরন পাল্টে দিচ্ছে, কিন্তু এর কিছু খারাপ দিকও রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো পরিকল্পনা করতে পারে না, যুক্তি তৈরি করতে পারে না। তাদের স্বাভাবিক বিচার বুদ্ধি নেই। বাস্তব দুনিয়া কিভাবে কাজ করে তা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। পদার্থবিদ্যা বা কার্যকারণ সূত্র কি তা তারা জানে না, কারণ এসব জিনিস ডেটা থেকে শেখা যায় না। এ কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে সতর্কতার সাথে। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সামাজিক প্রভাব নির্ণয়কারী নীতিবিদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে ডেটা অ্যানোটেশন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মানে হলো কোনো ছবি, লেখা, অডিও বা এমন কোনো কিছুতে ঠিক কি আছে তা যতটা সম্ভব সঠিকভাবে বর্ণনা করা। আপনি নিজেও হয়তো এসব করেছেন। সেসব পরীক্ষার কথা নিশ্চয়ই আপনি জানেন, যেখানে আপনাকে বাস, ট্রাফিক লাইট এসবের ছবিতে ক্লিক করতে হয়। এই ধরনের কাজ করে পয়সা উপার্জন করছেন এমন লাখ লাখ ডেটা শ্রমিক রয়েছেন। তারা মূলত বিভিন্ন মাধ্যমে ডেটার এই শ্রেণী বিভাগ করে থাকেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখানোর ক্ষেত্রে তাদের কাজ অপরিহার্য। কারো কারো কাছে কাজটি বিরক্তিকর হতে পারে, কিন্তু অনেকেই আবার এমন একটি কাজের খোঁজেই আছেন। মুজিব কোলাসোসেরির কর্মজীবনে মূল চাবিকাঠি ছিল ডেটা। কোলাসোসেরি বাড়ি থেকেই ডেটা সেটের শ্রেণী বিভাগ করা শুরু করেন। প্রথমে অ্যামাজনের জন্য, এরপর তার নিজেরই ক্রেতা তৈরি হয়ে যায়। বর্তমানে তিনি ইনফোক্সের ব্যবস্থাপনা পরিচালক। 600-রও বেশি মানুষ এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন। So we're teaching the human intelligence to
to a machine that is simply called কৃত্রিম বুদ্ধিমত্তা নামে পরিচিত একটি যন্ত্রকে আমরা মানবীয় বুদ্ধিমত্তা শিক্ষা দিচ্ছি। আমরা মেশিন লার্নিংও ব্যবহার করছি, যেমন চালক ছাড়া গাড়ি বা স্বয়ংক্রিয় গাড়ি চালনা। এই যন্ত্রটি বা গাড়িটিকে রাস্তায় চালানো শেখাতে হলে একে শেখাতে হবে কোনটি মানুষ, কোনটি যানবাহন, কোনটি ট্রাফিক। আর তা শেখানোর উপায় হলো জিনিসপত্রকে লেবেল দেওয়া, তাদের ভাষায় বর্ণনা করা। by labeling, annotating objects. হিসাব অনুযায়ী 2027 সাল নাগাদ ডেটা অ্যানোটেশন ও লেবেলিং এর বাজার 33% বাড়বে। ফলে ভারত, কেনিয়া, আর্জেন্টিনা এবং ফিলিপাইন্সের মতো দেশে ডেটার শ্রেণীকরণের কর্মীদের চাহিদাও বাড়তে থাকবে। অনেক ক্ষেত্রেই আউটসোর্সের মাধ্যমে কর্মীদের নিয়োগ দেওয়া হয়, যেখানে ওই মডেল বা অ্যালগরিদমগুলো উৎপাদিত হয় সেখানকার কর্মীরা একই কোম্পানি, প্রতিষ্ঠান বা এক দেশেরও হয় না। দারিদ্র্য, যুদ্ধ কিংবা প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকা থেকে ডেটা কর্মীদের নিয়োগ দেওয়া হয়, জানালেন মিলাগোরস মিশেলি। সাধারণত একজন ডেটা কর্মী হলেন এমন এক ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রেই যার হাতে বিকল্প থাকে খুব কম। যে বিকল্পগুলো তার কাছে আছে তার মধ্যে ডেটার কাজ করাই তার জন্য সবচেয়ে ভালো। পুরুষ, নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্য ইনফোক্সের। বাবা মারা যাওয়ার পর নিজ পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্য করার দায় এসে পড়ে রোশনি এমের কাঁধে। আমার নিজেকে একজন স্বতন্ত্র ব্যক্তি মনে হয়। আমি এখন উপার্জন করছি, আমি এখন আত্মনির্ভরশীল, আমি এখন স্বাধীন। অর্থনৈতিক স্বাধীনতা ভিন্ন একটি ব্যাপার এবং তা আপনি বুঝতে পারবেন নিজস্ব অভিজ্ঞতা দিয়ে। শুরুতে এখানকার কর্মচারীরা গড়ে প্রতি মাসে 250 ইউরোর মতো বেতন পেয়ে থাকেন। সাথে থাকে অসুস্থতা ভাতা বা স্ববেতনে মাতৃত্বকালীন ছুটির মতো সামাজিক সুবিধা। আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য ইনফোক্সকে সাব কন্ট্রাক্টে কাজ দেওয়া একটি ভালো ব্যবসা। এই কাজের চাহিদা প্রচুর, তাই লোকে বলাবলি করে এই কাজের জন্য বেশি দক্ষতা দরকার নেই, কাজটি সহজ এবং এক কাজই বারবার করতে হয়, বিরক্তিকর কাজ। কিন্তু বিষয়টি মোটেও এমন নয়। এআই ইন্ডাস্ট্রি এবং সাপ্লাই চেইনের ক্ষেত্রে এসব কর্মী কতটা প্রাসঙ্গিক বা প্রয়োজনীয় তা কোনো সংখ্যা দিয়ে মাপতে পারবেন না। তাদের প্রয়োজনীয়তা আসলে অসীম। এআই এর টুলস এবং অ্যাপস ব্যবহার করতে আমার তো খুব ভালো লাগে, কিন্তু ডেটা কর্মী ছাড়া এগুলো মোটেও এত ভালো কাজ করবে না। এখন প্রশ্ন, এই ধরনের কাজ কতদিন টিকে থাকবে? এআই কি নিজেরাই প্রশিক্ষিত হয়ে উঠবে? সংখ্যার হিসেবে দেখা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা যতই চমকপ্রদ হবে ততই মানুষের ইনপুট প্রয়োজন হবে এবং ততই আরো বড় পরিসরে এর প্রয়োজনীয়তা বাড়বে। তাই আমার মনে হয় না এই কর্মীরা একটা পর্যায়ে গিয়ে অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। এমন অনেক কাজ আছে যা এআই করতে পারে না, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমের ফিড থেকে হেট স্পিচ এবং সহিংস ছবি সরানোর কাজ এআই দিয়ে সম্ভব নয়। জটিল এই কাজটি মানুষকেই করতে হয়। তারা প্রতিদিন অসংখ্য কন্টেন্টের মুখোমুখি হয় যা তাদের ওপর মানসিক চাপ পড়ে, কিন্তু এসবের জন্য নেই পর্যাপ্ত মানসিক সেবার ব্যবস্থা। নিজেদের কর্মপরিবেশকে আরও উন্নত করার দাবিতে আফ্রিকার দেশ কেনিয়ার কন্টেন্ট মডারেটরেরা এক হয়েছেন। কেনিয়ার 3 জন সাবেক কন্টেন্ট মডারেটরদের একটি মিটিংয়ে যোগ দেওয়ার সুযোগ হয় আমাদের। তাদের কাজ হলো প্রকাশিত হওয়ার আগে অপ্রীতিকর কন্টেন্ট ছাঁটাই করা। মোফাত ওচিয়েন ছিলেন চ্যাট জিপিটির একজন মডারেটর। রিচার্ড মাহটেনগে চ্যাট জিপিটি এবং ফেসবুকের কন্টেন্ট রিভিউ করতেন। আপনারা আসায় খুবই ভালো লাগছে। আমরা সবাই আজ একই উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি। তারা বলেন, যদিও প্রতিদিন তাদের ঘন্টার পর ঘন্টা অপ্রীতিকর, মানসিকভাবে বিপর্যয় সৃষ্টি করে এমন সব কন্টেন্ট দেখতে হতো, কিন্তু খুব কমই মানসিক স্বাস্থ্য নিয়ে সাহায্য পেতেন। মোফাত ওচিয়েন বলেন, এই কাজের ফলে তিনি বিষণ্ণ হয়ে পড়েন এবং তার সংবেদনশীলতা কমে যায়, যার ফলে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। কর্তৃপক্ষের কাছে তাদের উদ্বেগের বিষয় জানালেন। এর জবাবে প্রতিষ্ঠানগুলো তাদের ছাঁটাই করে দেয়। এ কারণে রিচার্ড মাহটেনগে এবং মোফাত ওচিয়েন মিলে আফ্রিকান কন্টেন্ট মডারেটর ইউনিয়ন গঠন করেন। এই ইউনিয়নের আসল লক্ষ্য হলো আফ্রিকার তরুণদের একত্র করা, যাতে আমরা একসাথে ভালো কিছু পরিকল্পনা এবং প্রযুক্তি শিল্পে পরিবর্তনের জন্য একসাথে কাজ করতে পারি। 2023 সালের মার্চ মাসে তাদের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে 250 জনের বেশি মানুষ যোগ দেন। তাদের একজন জেমস ওয়াঙ্গে ওডিয়াম্পো,
অথবা মোজেজ নামটি তার বেশি পছন্দ। তিনি 1 বছর ধরে টিকটকের মডারেটর হিসেবে কাজ করেন। তিনি যখন একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানে যোগ দেন, নিয়োগদাতারা তাকে কন্টেন্ট মডারেটর হিসেবে কি ধরনের কাজ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত বলেননি। তার কাজ ছিল ব্যবহারকারীরা যেসব ভিডিও বা কমেন্টে রিপোর্ট করেছে সেগুলো কমিউনিটি গাইডলাইনের বাইরে যায় কিনা তা খতিয়ে দেখা। আপনাকে দেখতে হবে যে কোনো কিছু ভুল হলো না ঠিক আছে, এসব দেখে বলতে হবে যে বিষয়টা ঠিক আছে নাকি নাই। যদি রিপোর্ট করা ভিডিওতে আপনি কোনো যৌনতা বিষয়ক কন্টেন্ট কিংবা বিভৎস কোনো কন্টেন্ট দেখেন, তাহলে আপনাকে তা রিপোর্ট করতে হবে। এরপর মডারেটররা রিপোর্ট করা প্রতিটি ভিডিওকে সেগুলো যেই নীতির বরখেলাপ করেছে তার ভিত্তিতে লেবেল করে দেয়। ধরেন যদি ভিডিওতে রক্ত থাকে, তাহলে রক্ত দেখানো হয়েছে কিনা এই মর্মে একটি চেক বক্স আছে, সেটি পূরণ করতে হয়। যদি সেখানে দেখায় কারো মাথা কেটে ফেলা হচ্ছে, তাহলে রক্ত এবং বিকৃত মানব শরীর দেখানোর বক্সে টিক দিতে হবে। তার মানে আপনাকে পুরো ভিডিওটাই দেখে চেক করতে হবে এবং সে অনুযায়ী ভিডিওটি ট্যাগ করতে হবে। সাবেক এই কন্টেন্ট মডারেটরকে দিনের একটি নির্দিষ্ট সময়ের ভেতরে এই কাজগুলো প্রায় 1000 বার করতে হতো। লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে তার বেতন কাটা যেত। 3 মিনিট লম্বা একটি ভিডিওকে 16 সেকেন্ড বা ধরুন 20 সেকেন্ডের কম সময়ের ভেতর শেষ করতে হতো, যেন আপনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেন। মোজেজ, রিচার্ড এবং মোফাত একে অপরের সঙ্গ উপভোগ করেন, কারণ সাবেক কন্টেন্ট মডারেটর হিসেবে তারা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন। এই সংঘের সহযোগিতা নিয়েই আমরা জীবনে প্রতিটি পর্যায়ে সম্ভব শক্তি ও সাহায্য পেতে চাই। যে সকল বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে তারা কাজ করেছিলেন এবং যেসব আউটসোর্সিং প্রতিষ্ঠান তাদের নিয়োগ দিয়েছিল, তারা সবাই মিলে সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। ফক্সগ্লোভ, ব্রিটিশ অলাভজনক সংস্থাটিও তাদের সহযোগিতা করছে। আমরা আশাবাদী যে এইসব মামলার ফলে ফেসবুক নিজেদের কার্যক্রম শুধরে নিতে এবং এই প্ল্যাটফর্মকে ব্যবহারযোগ্য করার জন্য যেসব কর্মীরা কাজ করছেন তাদের সাথে নিরাপদ ও ন্যায্য ব্যবহার করতে বাধ্য হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এই অবদান রাখায় রিচার্ড মার্টেনগেকে সম্মানিত করেছে টাইম 100। তাদের 3 জনের প্রত্যাশা, কন্টেন্ট মডারেশন শিল্পে নিরাপদ কর্মপরিবেশের জন্য তাদের লড়াই দেখে তরুণ প্রযুক্তি কর্মীরা অনুপ্রাণিত হবেন। আমার মতে নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই সব ইন্ডাস্ট্রিতে যেগুলো বিকশিত হচ্ছে, এবং প্রযুক্তি খাতে এমন অনেক নতুন নতুন কাজ তৈরি হচ্ছে যেগুলো শুধু ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতেই সীমাবদ্ধ নয়। ডেটা কর্মী এবং কন্টেন্ট মডারেটররা যেন ভালো পরিবেশে কাজ করতে পারেন, বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেই তা নিশ্চিত করতে হবে। তাদের কাজে যেন সেসব প্রতিষ্ঠান সহ বিশ্বের সকল ব্যবহারকারী উপকৃত হন। এই নিয়ে আপনি কি ভাবছেন জানান আমাদের। আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। বিদায়।